দুর্গর যে কারুকাজ এটি দেখে নৌদুর্গর যে কারুকাজ এটি দেখে বোঝা যেত যে এটা কত জাঁকজমকপূর্ণ ছিল সেই সময়। দেখুন কি বিশাল একটি দুর্গ, সে সময় আরও অনেক বড় ছিল, দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখুন কালের সাক্ষীও দাঁড়িয়েছে, ইট পাথরগুলো এইখানে ভেঙে ভেঙে পড়তেছে। নীল চাষ ভারতীয় উপমহাদেশের এক কালো অধ্যায়ের নাম। নীল চাষের কথা মনে পড়লেই যেন মনে আসতো একজন ইংরেজের হাতে চাবুক এবং একজন কৃষকের চোখে পানি। নীল চাষ যেন একজন কৃষকের দুঃস্বপ্ন ছিল। তো বন্ধুরা, আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অত্যাচারী ইংরেজ নীল চাষীদের সেই দুর্গ, যেখান থেকে তারা পরিচালনা করত নীল চাষ এবং অত্যাচার করত কৃষকদের উপরে। কৃষকরা নীল চাষ করতে না চাইলে তাদের এখানে নিয়ে শাস্তি দেওয়া হতো, এমনকি তাদের ফাঁসি পর্যন্ত দেওয়া হতো এই দুর্গের ভেতরে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই ঐতিহ্যবাহী জাহাজঘাটা নৌদুর্গতে। আর এটিকে নৌদুর্গ বলার কারণ হচ্ছে এখানে একসময় দুর্গ ছিল, এজন্য এর নাম রাখা হয়েছে নৌদুর্গ। তো এটা হচ্ছে নৌদুর্গর একটা প্রবেশ পথ। দেখুন পালে কত সুন্দর ছিল এই নৌদুর্গটি। এই যে দেখুন এইখানে কিছু একটা ছিল। দুর্গর যে কারুকাজ এটি দেখে নৌদুর্গর যে কারুকাজ এটি দেখে বোঝা যেত যে এটা কত জাঁকজমকপূর্ণ ছিল সেই সময়। দেখুন কি বিশাল একটি দুর্গ, সে সময় আরও অনেক বড় ছিল, দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখুন কালের সাক্ষীও দাঁড়িয়েছে, ইট পাথরগুলো এইখানে ভেঙে ভেঙে পড়তেছে। এপাশে সামনে একটি কুয়া আছে, কুয়া মতো। আর দেখুন দুর্গের যে এগুলো দেয়ালগুলো দেখা যাচ্ছে, এখানে কিছু একটা ছিল, পরবর্তীতে সংস্কার করা হয়েছিল। এখানে বিশাল একটি কুয়া, এটা হচ্ছে একটা কুয়া। দেখেন আমাদের এর সময় কুয়া ছিল। নীল চাষ ভারতীয় উপমহাদেশের এক কালো অধ্যায়ের নাম। নীল চাষের কথা মনে পড়লেই যেন মনে আসতো একজন ইংরেজের হাতে চাবুক এবং একজন কৃষকের চোখে পানি। নীল চাষ যেন একজন কৃষকের দুঃস্বপ্ন ছিল। তো বন্ধুরা, আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অত্যাচারী ইংরেজ নীল চাষীদের সেই দুর্গ, যেখান থেকে তারা পরিচালনা করত নীল চাষ এবং অত্যাচার করত কৃষকদের উপরে। কৃষকরা নীল চাষ করতে না চাইলে তাদের এখানে নিয়ে শাস্তি দেওয়া হতো, এমনকি তাদের ফাঁসি পর্যন্ত দেওয়া হতো এই দুর্গের ভেতরে। এই দুর্গের ভিতরে তখন ছিল জেলখানা এবং অনেক কিছুই। অত্যাচারীদের এই দুর্গ যেন এক কালো ইতিহাস। ভারতীয় উপমহাদেশের এই কৃষকদের টাকায় ইংল্যান্ড তখন কুলে ফেপে উঠেছিল, সেজন্য ইংল্যান্ড তখন চুপ ছিল তাদের এই অত্যাচারের কথা জেনেও। একজন সাহেব 1 বিঘা জমি থেকে ইনকাম করত 100 টাকা, সেখানে একজন কৃষক পেত মাত্র 1 টাকা। ভারতীয় উপমহাদেশে নীল চাষ নতুন নয়, এখানে প্রায় কয়েক হাজার বছর ধরে নীল চাষ করা হয়। এমনকি নীলের নামকরণ করা হয় ইন্ডিয়া অনুসারে, যার নাম দেওয়া হয় ইন্ডিগো। নীল চাষ ভারতে বহু বছর ধরে হলেও ইংরেজরা জানতো না এই নীল চাষের কথা। 1600 শতকের দিকে তারা জানতে পারে এই নীল চাষের কথা। পর্তুগিজরা ওয়েস্ট ইন্ডিজ দখলের পরে ওয়েস্ট ইন্ডিজ দাসদের দিয়ে এক ধরনের গাছ দিয়ে নীল চাষ করাতো, যার নাম ছিল উড। নীল চাষ তখন অনেক লাভবান ছিল, এজন্য ইংল্যান্ড ও ওলন্দাজরাও নীল চাষ শুরু করে। কিন্তু ওলন্দাজদের নীলের মান অনেক ভালো ছিল এবং ইংল্যান্ডের নীলের মান অনেক খারাপ হয়। ইংল্যান্ডের নীলের চাহিদা কম থাকে, এজন্য ইংল্যান্ড প্রায় নীলের চাষ ছেড়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন ভারতীয় উপমহাদেশে আসে তখন তারা এই নীলের চাষ দেখে অবাক হয়ে যায়। তারা ভারতবর্ষে এসে ভারতীয় জমিদারদের কাছ থেকে জমি লিজ নিত এবং সেই জমিতে চাষ করত নীল। ভারতীয় কৃষকদের সে সময় তারা দাদন দিত, মানে অ্যাডভান্স টাকা দিত নীল চাষ করার জন্য। সে সময় কৃষকরা অনেক লাভবান হলেও পরবর্তীতে ইংরেজরা অনেক শোষক হয়ে ওঠে এবং কৃষকদের পারিশ্রমিক কম দিতে থাকে। নীল চাষ অনেক লাভবান হয়, যেই এই নীল চাষ করত সেই
খুব অল্প সময়ের মধ্যে বড়লোক হয়ে যেত। এজন্য ইংল্যান্ড থেকে আরও বেশি বেশি ইংরেজরা আসা শুরু করলো ভারতবর্ষে। তারা নীল চাষ শুরু করলো। একজন কৃষক যখন অত্যাচারে ইংরেজদের ফাঁদে পা দিত, তখন সেই ফাঁদ থেকে আর বেরোতে পারত না। তাদেরকে দিয়ে জোর করে চাষ করা হতো নীল, কারণ স্থানীয় জমিদাররা তখন ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এর বিরোধিতা করলে বাংলা, বিহার ও উড়িষ্যায় নবাব সিরাজউদ্দৌলাকে কৌশলে পরাজয় করিয়ে ইংরেজরা পুরোদমে শুরু করে নীল চাষ। এ পরাজয়ের জন্য নবাব সিরাজউদ্দৌলা ছিল না, এ পরাজয়ের জন্য ছিল গরিব কৃষকদের। কারণ নবাব সিরাজউদ্দৌলা হারার পরেই কৃষকদের পরে খুবই অত্যাচার শুরু হয়ে যায় এবং তাদেরকে এক পর্যায়ে জোরপূর্বকভাবে নীল চাষ শুরু করানো হয়। কৃষকরা নীল চাষ করতে না চাইলে তাদেরকে নীলকুঠিতে নিয়ে করা হতো অত্যাচার এবং তাদের স্ত্রীদেরকে মারধর করা হতো তাদের সামনেই। এবং ধর্ষণ তো ছিল তাদের প্রতিনিয়ত একটি খেলা। 1747 সালের দিকে ইউরোপে বিপ্লব শুরু হয় এবং ইউরোপে প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হয়। সে সময় ইউরোপের বাজারে কাপড়ের চাহিদা বাড়তে থাকে এবং প্রচুর কলকারখানা তৈরি হয়, ফলে নীলের চাহিদাও বাড়তে থাকে। সে সময় যেই নীলের ব্যবসা করত সেই ফুলে ফেঁপে উঠত। এজন্য ব্রিটিশ থেকে আরও ইংরেজরা আসতে শুরু করে এবং ছোট ছোট রাজাদের টাকা দিয়ে হাত করে নেয়। আস্তে আস্তে তারা মোগল সাম্রাজ্যকেও দখল করে নেয় এবং নীল চাষ করতে থাকে। এই নীল চাষ করে নীলকে প্রসেসিং করার জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হতো। সেজন্য নীলকুঠিগুলো সবসময় নদীর পাড়ে কিংবা সমুদ্রের পাড়ে হয়ে থাকতো। নদীতে স্রোত চলাচলের ফলে নদীর পানি ঘোলা হয়ে থাকতো। তার জন্যই নীলকুঠির পাশে একটি বড় করে কুয়া তৈরি করা হতো এবং তৈরি করা হতো একটি পুকুর জাতীয় কিছু। তাতে পানি রেখে স্বচ্ছ করা হতো এবং হ্যান্ড পাম্পের মাধ্যমে এই নীল প্রসেসিং করা হতো এবং তার মাধ্যমে সাবানের মতো একটি বার তৈরি করা হতো। এই নীল আবার ইউরোপের বাজারে বিক্রি করা হতো। বন্ধুরা, নীল চাষ করে ইংরেজরা তো ঠিকই ফুলে ফেঁপে উঠেছিল, কিন্তু ভারতীয় উপমহাদেশে যেসব কৃষকগণ নীল চাষ করত তাদের খাওয়া সে সময় বন্ধ হয়ে গেছিল, কারণ যে জমিতে একবার নীল চাষ করা হতো সেখানে আর অন্য ফসল হতো না। স্থানীয় কৃষকরা নীল চাষ করতে না চাইলে তাদেরকে জোর করে নীল চাষ করানো হতো। কৃষকরা এই টর্চারের কথা পুলিশদের জানালে পুলিশরা আরও বেশি টর্চার করতো তাদের, কারণ ইংরেজরা পুলিশদেরও হাত করে নিয়েছিল তাদের টাকা দিয়ে। বন্ধুরা, নীল চাষ করাতে ভারতে প্রচুর পরিমাণে খাদ্য অভাব দেখা দেয়। এক পর্যায়ে কৃষকরা বিদ্রোহ করতে শুরু করে এবং ইংরেজদের কাছ থেকে দাদন নেওয়া বন্ধ করে দেয়। দিনের বেলা তো কৃষকরা পলাতক হয়ে থাকতো, রাতের বেলা যখন ইংরেজরা কৃষকদের উপর অত্যাচার চালাতে আসতো তখন কৃষকরা ঢাকঢোল পিটিয়ে পাশের গ্রামকে সতর্ক করে দিত। আস্তে আস্তে কৃষকরা জোট বাঁধতে শুরু করে এবং পুরো বাংলা জুড়ে শুরু হয় বিদ্রোহ। সে সময় ফিরোজপুর, দিনাজপুর, ঝালকাঠি এবং পুরো বাংলা জুড়ে বিদ্রোহ শুরু হয়। সে সময় এই বিদ্রোহের কথা ইংরেজ সরকারের কানে যায় এবং ইংরেজ সরকার এক নতুন আইন জারি করেন। যে কৃষক নীল চাষের জন্য দাদন নেবে তাদেরকে বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে হবে। ইউরোপ যখন আরও বিপ্লব হয়, যখন আরও আধুনিক হয়, তখন তারা নীলের বদলে তৈরি করে রং। রং যখন আবিষ্কার হয় তখন এই নীলের চাহিদা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং নীলের চাষও বন্ধ হয়ে যায়। নীলের চাষ বন্ধ হওয়ার পরে ইংল্যান্ডরা আবারও কৃষকদের পরে অত্যাচার শুরু করে, আবার নতুন করে অত্যাচার শুরু করে চিনির জন্য, কারণ ভারতের মাটি অনেক উর্বর ছিল এবং আখ খুব ভালো হতো। ভারতীয় কৃষকদের অল্প মজুরি দিয়েই বেশি মুনাফা করা যেত, এজন্য ইংরেজরা বেশিরভাগই ভারতে যুক্ত। মোট কথা, যতদিন ইংরেজরা ভারতবর্ষে শাসন করেছেন ততদিন ভারতের কৃষকদের শান্তিতে থাকতে দেয়নি তারা। ইংরেজরা ছিল ভারতের জন্য এক কালো অধ্যায়, যা কখনো ভোলার নয়। তো বন্ধুরা, আমাদের পর্ব আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আমরা আরও উৎসাহিত হতে পারি এবং আরও বেশি বেশি ভিডিও দিতে পারি। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব এ পর্যন্তই। সামনের পর্বে চেষ্টা করব আরও একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসতে আপনাদের সাথে।